আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করে এদিকে একটু যে ত্রিভুজের একটি বাহু এ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। এখন কথা হলো, ত্রিভুজের একটি বাহু, ত্রিভুজের কি একটি বাহু? না, ত্রিভুজের তিনটি বাহু থাকে। কিন্তু এখানে যে বললো যে ত্রিভুজের একটি বাহু, তাহলে বিষয়টা কি? ত্রিভুজের একটি বাহু হইতে পারে, সেটা কিভাবে দেখো। এইখানে আমি একটা ত্রিভুজ অঙ্কন করতেছি, দেখো একটু খেয়াল করে, এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তার মানে সবগুলো বাহু সমান। প্রত্যেকটাই তো এ, তাই না? তার মানে সবগুলো সমান। সবগুলো যখন সমান, সেক্ষেত্রে আমরা তিনটা এভাবে এ এ এ উল্লেখ না করে এভাবে একটা উল্লেখ করতে পারি। তার মানে প্রশ্নে যদি ত্রিভুজের একটি বাহুর কথা উল্লেখ থাকে, তখন তুমি বুঝে নিবা যে ওই ত্রিভুজটা হলো সমবাহু ত্রিভুজ, তার তিনটা বাহু সমান, এই কারণে একটি বাহু উল্লেখ করা আছে। একটি বাহু মানেই এখানে তিনটি বাহু, ঠিক আছে? তার মানে প্রশ্ন আবারও বলতেছি, ত্রিভুজের একটি বাহুর কথা থাকলে তুমি ধরে নিবা এইটা একটা সমবাহু ত্রিভুজ, যেই ত্রিভুজের তিনটি বাহু সমান। ঠিক আছে, এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম করতে হবে। তো প্রোগ্রাম করার জন্য আমরা কয়টা কাজ করি? প্রথমে একটা অ্যালগোরিদম তৈরি করি, দেন একটা ফ্লোচার্ট তৈরি করি, সর্বশেষ সি ভাষা ব্যবহার করে আমরা একটা প্রোগ্রাম তৈরি করি। এখন এটার আমরা অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম যাই করি না কেন, প্রথমে আমাদের লাগবে এইটার সূত্র, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি একটু দেখো। এরিয়া ক্ষেত্রফল, এটা হবে হলো √3/4 a²। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি তাহলে? এরিয়া ইকুয়াল √3/4 a²। এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সূত্র যদি তোমার জানা থাকে, তাহলে তুমি অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তুড়ি মেরে করতে পারবা। কিভাবে করে দেখো, একটুখানি দেখো, ঠিক আছে? অ্যালগোরিদম, অ্যালগোরিদম কি? অ্যালগোরিদম হলো কোনো সমস্যাকে যৌক্তিকভাবে ধাপে ধাপে সমাধান করার জন্য যে লিখিত একটা ধারা বর্ণনা দেওয়া হয়, এইটাকে বলা হয় অ্যালগোরিদম। অ্যালগোরিদম করার পরে আমরা ফ্লোচার্ট করব। ফ্লোচার্টটা হলো সেম কাজটা যদি চিত্রের সাহায্যে করা হয়, তখন সেটাকে ফ্লোচার্ট বলে। তো আমরা যেহেতু প্রথমে অ্যালগোরিদম করব, সুতরাং অ্যালগোরিদমটাকে বুঝি। অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তুমি যেইটাই করো, মোট কাজ করতে হয় পাঁচটা। প্রথম কাজ শুরু করা। তো ধাপ নাম্বার 1-এ আমি দিচ্ছি শুরু, স্টার্ট। প্রথম কাজ শুরু করা। স্টেপ নাম্বার 1 বা ধাপ নাম্বার 1, প্রোগ্রাম শুরু করি। ধাপ নাম্বার 2 বা স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2টা কি? 2 নম্বর ধাপের কাজ সব সময় মনে রাখবা যে ইনপুট নিতে হবে। 2 নম্বর ধাপে কি করতে হবে? ইনপুট নিতে হবে। ইনপুট কোথায় পাবা? খেয়াল করে দেখো, একটা সূত্রের দিকে তাকাইলেও পাবা, বা তুমি মূল প্রশ্নটা বুঝলেও পাবা যে ইনপুট হলো ওইটা যেটার মান ছাড়া, যেটার ভ্যালু ছাড়া ফলাফল বের হয় না। এখানে দেখো, এই যে এ মানে কি? এ মানে কিন্তু ত্রিভুজের বাহু। এখন এই এর মানটা যদি তোমাকে না দিই, তুমি কি ক্যালকুলেশন করে এই এরিয়া বের করতে পারবা? কখনোই পারবা না। যেহেতু এর মান ছাড়া ক্ষেত্রফল বের হবে না, মানে আমাদের যেটা ফলাফলের চাওয়া হয়েছে ওইটা যেহেতু বের হবে না, সুতরাং এই এটা হলো ইনপুট। আরো একবার বলতেছি, যে কোনো সমস্যা সমাধান করো না কেন তুমি, সেই সমস্যা সমাধান করতে যা যা লাগবে সেটাই হলো ইনপুট। যেইটা ছাড়া ফলাফল আসবে না, ওইটা হলো ইনপুট। তো এইখানে এই বাহু এর মান ছাড়া এরিয়া বের হবে না, সুতরাং এ হলো ইনপুট। আর যারা একটু দুর্বল ব্রেনের অধিকারী, তারা সহজে জেনে রাখো যে গাণিতিক সূত্রের ক্ষেত্রে সমান চিহ্নের ডাইন পাশে যেই অক্ষর থাকে, যেই নাম থাকে, সেইটাকেই আমরা ইনপুট হিসাবে ধরে নেব। এখানে তাহলে ইনপুটকে এ, ঠিক আছে? আমরা সুন্দর করে লিখবো ইনপুট হলো এ, ঠিক আছে? আর যারা বাংলায় লিখবা, তারা কি লিখবা? যে ধাপ 2 কোলন দেওয়ার পরে সুন্দর করে লিখবা এ এর মান গ্রহণ করি, বা ইনপুট হিসাবে এ এর মান গ্রহণ করি। ধাপ 2 গেল, অর্থাৎ ইনপুটটা নিলাম। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ আমরা এখানে ধাপে ধাপে লিখবো, সুতরাং স্টেপ নাম্বার 3। 3 নম্বর কাজটা হলো প্রক্রিয়াকরণ, মানে মূল কাজটা করা, প্রসেসিং। যেহেতু এখানে সূত্র আছে, আমরা এর মান গ্রহণ করেছি, সুতরাং এখন এর মানটা বসিয়ে ক্যালকুলেশন করে এরিয়া বের করব। তার মানে 3 নম্বর কাজ, যদি গাণিতিক সূত্র থাকে, তুমি জাস্ট সূত্রটা বসিয়ে দিবা, এই সূত্রটা ক্যালকুলেশন করা।
তা আমরা তো আর কোনো ক্যালকুলেশন করতেছি না হাতে নাতে, তো সেক্ষেত্রে কি করব, জাস্ট সূত্রটা বসিয়ে দেব। তার মানে তুমি মনে রাখো যে প্রক্রিয়াকরণ করা মানে সূত্রটা বসিয়ে দিব। তাহলে যেহেতু আমাদের এই স্টেপে প্রক্রিয়াকরণ, আমরা সূত্রটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরিয়া ইকুয়াল √3/4 এই স্কোয়ার। যারা বাংলায় লিখবা তারা কি লিখবা, ধাপ ধাপ 3 ক্লোন দেওয়ার পরে লিখবা এই সূত্রটা বসাবা, বসানোর পরে লিখবা নির্ণয় করি। সূত্রটা বসিয়ে কি লিখবা, বাংলায় নির্ণয় করি। যাদের বাংলা ভার্সনটা লাগবে তারা কি করবা, কমেন্টস করবা, প্রয়োজন হলে আমি দিয়ে দিব, ঠিক আছে। আর অ্যালগরিদমটা তোমরা বাংলায় লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো। ইংলিশে লিখলে একটু শর্ট হয়, বাংলায় লিখলে আরো দু একটা কথা বাড়তি লেখা হয়, ঠিক আছে। যেভাবে মনে চায় লিখতে পারো। আর একটা স্পেশাল কথা মনে করায় দিই, সেটা হলো এই যে সূত্রটা লিখছি এটা হলো নর্মাল গাণিতিক সূত্র লিখছি, নর্মাল ভাবে যেভাবে লেখে ম্যাথে সেইভাবে লিখছি। কিন্তু সি প্রোগ্রামে কিন্তু এইভাবে নর্মালি লিখলে হয় না। সি প্রোগ্রামের নিজস্ব নিয়ম নীতি আছে, সিনট্যাক্স আছে। সি প্রোগ্রামের যে গ্রামাটিক্যাল রুলস, ওই রুলস ফলো করে সি প্রোগ্রামে সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। তো এক্ষেত্রে অ্যালগরিদম আর ফ্লোচার্টের ক্ষেত্রে ওরকম কোনো ধরাবান্ধা নিয়ম নাই যে সি প্রোগ্রামের নিয়মেই সূত্রটা বসাইতে হবে। তবে যদি তুমি সি প্রোগ্রামের নিয়মের সূত্রটা বসাও এখানে, সেটা ভালো হয়, খারাপ হয় না, সেটা উত্তম হয়, ঠিক আছে। তো আমি নর্মালি লিখলাম, আমি যখন প্রোগ্রাম করাবো তখন কিভাবে সি প্রোগ্রামে এই এক্সপ্রেশনটা, এই সূত্রটা লেখা হয়, তখন আমি সেটা দেখাই দেবো। তোমরা চাইলে ফ্লোচার্ট অ্যালগরিদমের সময় ওই অরিজিনালটা বসাইতে পারো, অথবা এটাও বসাইতে পারো। ফ্লোচার্ট অ্যালগরিদমের সময় নর্মাল ম্যাথে লিখলে সমস্যা হবে না। আমরা 3টা ধাপ করলাম। 4 নম্বর ধাপ অর্থাৎ স্টেপ নাম্বার 4, 4 নম্বর ধাপে আমরা 4 নম্বর কাজটা করব। 4 নম্বর কাজটা কি, ফলাফল প্রিন্ট করা। প্রক্রিয়াকরণের পরের কাজটা ফলাফল প্রিন্ট করা, আউটপুট দেখানো বা আউটপুট প্রদর্শন করা। আউটপুট কোনটা মনে রাখবা, যেইটা প্রশ্নে বের করতে দেয়, ক্ষেত্রফল নির্ণয়, তার মানে ক্ষেত্রফল হলো আউটপুট বা ফলাফল। আর একটু অন্যভাবে যদি চিন্তা করি, যে সূত্রের সমান চিহ্নের বামে যেটা থাকে, সূত্রের সমান চিহ্নের বামে যেটা থাকে কি আছে, এরিয়া, এইটাই হলো আউটপুট, মানে ওইটাকে প্রিন্ট করতে হয়। তাহলে আমরা এখানে লিখব প্রিন্ট প্রিন্ট এরিয়া, এরিয়াটাকে প্রিন্ট করে দিলাম, ঠিক আছে। এটা হলো 4টা কাজ করলাম, ফলাফল প্রিন্ট করলাম। 5 নম্বর কাজ, 5 নম্বর কাজ হলো প্রোগ্রাম শেষ করা। আমরা স্টেপ নাম্বার 5-এ লিখতেছি প্রোগ্রাম শেষ করে দিচ্ছি, ঠিক আছে। ভালো করে একটু রিভিশন দিই। অ্যালগরিদম লেখার ক্ষেত্রে মোট 5টা কাজ করতে হবে, ফ্লোচার্টের ক্ষেত্রেও তাই। তো 5টা কাজ কি, প্রথম কাজ শুরু করা, স্টেপ 1 স্টার্ট, শুরু করে দিলাম। 2 নম্বর কাজ, যেটা আমরা দ্বিতীয় ধাপে লিখতেছি, স্টেপ 2, 2 নম্বর কাজ ইনপুট নেওয়া। ইনপুট পাবা সমান চিহ্নের ডাইনে যেই চলক থাকে, যেই নাম থাকে, যেই অক্ষর থাকে, এক কথায় শেষ, যেভাবে মনে রাখতে পারো। এ আছে, ওই যে স্কোয়ার 4, ওই √3, এগুলা কিছু না, এগুলো সব কনস্ট্যান্ট, ঠিক আছে। তো সেক্ষেত্রে চলকটা নিব এ, ইনপুট এ। স্টেপ 3, ইনপুট নেওয়ার পরের কাজ প্রক্রিয়াকরণ। তোমাদের কিন্তু এগুলো মেমোরিতে রাখতে হবে যে কোনটার পর কোনটা করতে হয়। তো প্রক্রিয়াকরণে কি করবা, জাস্ট সূত্রটা বসিয়ে দিবা, আর কিচ্ছু করা লাগবে না। 4 নম্বর কাজ ফলাফল প্রিন্ট। ফলাফল কোথায় পাবা, সূত্রের বামেরটা প্রিন্ট করবা, প্রোগ্রাম শেষ করে দিবা। ইনপুট পাবা সূত্রের ডাইনে এ, আউটপুট পাবা সূত্রের বামে, আর প্রক্রিয়াকরণ মানে সূত্রটা বসাই দিবা। এর চেয়ে সহজ কিচ্ছু নাই। এখন অ্যালগরিদম যেহেতু বুঝতে পারছো তুমি, এখন তুমি ফ্লোচার্ট করবা। ফ্লোচার্ট কি আমি আরেকবার একটু বলি, কোনো সমস্যাকে যখন নির্দিষ্ট প্রতীক ব্যবহার করে এভাবে ধাপে ধাপে সমাধান করা হয়, তখন ওইটাকে বলা হয় ফ্লোচার্ট। আরো একবার বলতেছি, কোনো একটা সমস্যা মানে কোনো একটা প্রশ্ন, এটাকে আমরা সমাধান করব। তখন এটা সমাধান করার ক্ষেত্রে আমরা যদি ধাপে ধাপে নির্দিষ্ট প্রতীকের সাহায্যে এই কাজটা করি, এই সমস্যাটা সমাধান করি, তখন ওইটাকে বলা হয় ফ্লোচার্ট, বাংলায় বলে প্রবাহ চিত্র। তো ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র অঙ্কন করতে গেলে তাহলে তোমার নির্দিষ্ট কিছু প্রতীক জানতে হবে। সেই প্রতীকগুলো কি, খেয়াল করো এইখানে যে ধাপগুলো উল্লেখ করেছি, যে কাজগুলো আছে, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা প্রতীক আছে। এই প্রতীকগুলো তোমার জানতে হবে। প্রোগ্রাম শুরুর জন্য ডিম্বক আকৃতির টার্মিনাল প্রতীক বা ওভাল প্রতীক, সেইটা কেমন খেয়াল করে দেখো। এই যে ডিম্বক আকৃতি, একটু চ্যাপটা হবে, বেশি চ্যাপটা করার দরকার নেই, আর একটু কম হলে ভালো হতো। ডিম্বক আকৃতির এই প্রতীকটার নাম কি, টার্মিনাল প্রতীক। এর আরেকটা নাম আছে ওভাল প্রতীক। বৃত্ত না, কিন্তু গোলাকার করা যাবে না, পুরা গোল করা যাবে না, একটু চ্যাপটা করতে হবে। টার্মিনাল প্রতীক বা ওভাল প্রতীক, এর মাঝখানে লিখবা স্টার্ট, অর্থাৎ প্রোগ্রামটা শুরু হলো। 2 নম্বর কাজ, স্টেপ নাম্বার 2, দ্বিতীয় ধাপে অবশ্যই ফ্লো প্রবাহটা নিচের দিকে তীর চিহ্ন দিয়ে দেখাই দিতে হবে।
কখনো কখনো ডাইনে যায়, বামে যায়, উপরে যেতে পারে, বাট নর্মালি এই প্রবাহটা ফ্লোটা নিচের দিকেই যাবে তীর চিহ্ন দিয়ে। ঠিক আছে, 2 নম্বর স্টেপে কি ছিল? ইনপুট গ্রহণ। এই যে খেয়াল করে দেখো, একটু আগেই কথা বললাম অ্যালগোরিদম করার সময়, ইনপুট গ্রহণ। ইনপুট কোথায় পাবা? সমান চিহ্নের ডাইনে, এ হলো ইনপুট। ইনপুট নেওয়ার জন্য সামান্তরিক প্রতীক মুখস্থ করবা। ইনপুট নেওয়ার জন্য সামান্তরিক প্রতীক, এই যে সামান্তরিক প্রতীক, ইনপুট নেওয়ার জন্য সামান্তরিক প্রতীক। ঠিক আছে, এখানে সুন্দর করে ভিতরে লিখে দিবা প্রতীকের ভিতরে যে ইনপুট হলো এ। ঠিক আছে, ইনপুট কে? ইনপুট হলো এ। 2টা কাজ গেল। 3 নম্বর কাজ কি ছিল? প্রক্রিয়াকরণ বা ইংরেজিতে বলে প্রসেসিং। এই প্রসেসিংটা করার জন্য আয়তক্ষেত্র প্রতীক ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? আয়তক্ষেত্র। এইখানে আমি আবার ফলো দিয়ে চলে যাচ্ছি নিচের দিকে, এখানে একটা আয়তক্ষেত্র ব্যবহার করব, আয়তক্ষেত্র। ঠিক আছে, এই আয়তক্ষেত্রের ভিতরে কি করা হয় আমি বলছি, কিন্তু প্রক্রিয়াকরণ মানেই সূত্রটা বসিয়ে দাও। তুমি সূত্রটা বসিয়ে দাও, এরিয়া ইকুয়াল √3/4 a স্কয়ার। আমি আর একবার স্মরণ করাচ্ছি, ফ্লোচার্ট বা অ্যালগোরিদমে নির্দিষ্ট কোনো নিয়ম নাই যে ওই নিয়মেই ভিতরে লিখতে হবে। ভিতরে লেখাটা জাস্ট সহজবোধ্য হতে হবে এবং সংক্ষিপ্ত হলে ভালো হয়। ঠিক আছে, আর নির্দিষ্ট প্রতীক ব্যবহার করতে হবে। তো এই লেখাটা আমরা ভিতরের যে লেখাটা, এটা আমরা নর্মাল ম্যাথে লিখলেও সমস্যা নাই। আর যদি কেউ সি প্রোগ্রামের যে নিয়ম আছে ওই নিয়মের লিখে, তাতে আরো ভালো হয়। ঠিক আছে, তো ওই নিয়মটা আমরা সি প্রোগ্রামের সময় দেখি। এরপরে প্রসেসিং করলাম। প্রসেসিং করার পরের কাজ কি? ফলাফল প্রিন্ট করা। এই যে ফলাফল প্রিন্ট করা। ফলাফল প্রিন্ট করার জন্য সামান্তরিক প্রতীক মুখস্থ করবা। ফলাফল প্রিন্ট করার জন্য সামান্তরিক প্রতীক। সামান্তরিক প্রতীক, এখানে আমরা ফলাফলটাকে প্রিন্ট করে দিচ্ছি, প্রিন্ট এরিয়া। কাকে প্রিন্ট করতে হয়? সমান চিহ্নের বামেরটা। ইনপুটকে সমান চিহ্ন ডাইনেরটা। প্রক্রিয়াকরণকে সরাসরি সূত্র বসাই দিবা, মূল কাজটা করতে হয়। তারপরে প্রোগ্রাম শেষ। প্রোগ্রাম শেষ করবা আবারও সেই একই প্রতীক, শুরুর জন্য যেই ওভাল প্রতীক বা টার্মিনাল, ঠিক ওই প্রতীকটা ব্যবহার করতে হবে। তাহলে দেখো, একই ধাপ, একই কাজ, সব কিছু সেম, একটা লিখিত বর্ণনা ধাপে ধাপে। এটা হলো অ্যালগোরিদম। আর যখন আমি চিত্রের সাহায্যে এটা তৈরি করব, তখন এটাকে বলা হয় প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট। ঠিক আছে, তো প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট করার পরে এখন আমরা সি প্রোগ্রাম করব। সি প্রোগ্রাম, সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যে প্রোগ্রামটা করব ওইটাই হলো সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম করতে হলে তোমাকে প্রথমে সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটা লিখতে হবে। সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটা কি? হ্যাশট্যাগ ইনক্লুড stdio.header। এইটা একটা হেডার ফাইল, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার। এই হেডার ফাইলটা আমরা এই সেকশনে, এটাকে বলা হয় লিঙ্ক সেকশন, লিঙ্ক সেকশনে ইনক্লুড করলাম বা সংযুক্ত করলাম। আমরা আরও একটা হেডার ফাইল যুক্ত করব, সেইটা হলো হ্যাশট্যাগ ইনক্লুড math.header। math.header, এই হেডার ফাইলটা সংযুক্ত করা হয় মূলত প্রোগ্রামের আভ্যন্তরে যদি রুট থাকে বা পাওয়ার থাকে, POW। তো পাও সেটা পরের কথা, আপাতত এটা দেখো যে রুট আছে। তো এরকম স্কোয়ার রুট থাকলে তখন আমরা এই লিঙ্ক সেকশনে এই math.header, এই হেডার ফাইলটা সংযুক্ত করি। ঠিক আছে, তারপরে থাকবে হলো ইন্ট স্পেস দিয়ে মেইন। মেইন ফাংশনটা শুরু হয় হলো এইখান থেকে। এখন আমরা এই মেইন ফাংশনের অভ্যন্তরে মোট 5টা কাজ করব। সবসময় মনে রাখবা, অ্যালগোরিদমে যেমন 5টা কাজ, ফ্লোচার্টে 5টা কাজ, সি প্রোগ্রামেও ঠিক সেই 5টা কাজই করব। শুধুমাত্র মনে রাখবা যে প্রথমে যে শুরু করা ছিল সি প্রোগ্রামের ক্ষেত্রে, প্রথমে হবে হলো ভেরিয়েবল ঘোষণা। আমি একটু নোট করে দিচ্ছি স্টুডেন্টদের জন্য সুবিধা হয়। 1 নম্বর কাজ ছিল শুরু, আমি বাংলায় লিখতেছি শুরু, কিন্তু সি প্রোগ্রামের সময় এটা হবে হলো ভেরিয়েবল ঘোষণা, ভেরিয়েবল ঘোষণা বা বাংলায় বলতে পারো চলক ঘোষণা। 2 নম্বর কাজ ইনপুট। 3 নম্বর কাজ প্রক্রিয়াকরণ। 4 নম্বর কাজ আউটপুট বা ফলাফল। 5 নম্বর কাজ প্রোগ্রাম শেষ করতে হবে। ঠিক এই কাজগুলোই অ্যালগোরিদম ফ্লোচার্টে যেই 5টা কাজ করছে ওই 5টা কাজই, শুধুমাত্র 1 নম্বরে একটা অবলিক দিয়ে দেওয়া আছে যে ভেরিয়েবল ঘোষণা। সি প্রোগ্রামের সময় তাহলে আমরা মনে রাখবো যে 1 নম্বর কাজ কি? ভেরিয়েবল ঘোষণা।
হ্যাঁ, ভেরিয়েবল যে ঘোষণা করবা, ভেরিয়েবল কোনগুলা এটা চিনতে হবে প্রথমে। মানে ভেরিয়েবল চিনতে হবে। ভেরিয়েবল এর বাংলা হলো চলক। সি প্রোগ্রামে ডেটা রাখার জন্য যে নাম ব্যবহার করা হয় তাদেরকে চলক বা ভেরিয়েবল বলা হয়। এখন খেয়াল করে দেখো তো, এটা কি? এটা হলো একটা বাহু। বাহু মানে কি? এর তো একটা মান থাকবে। এই বাহুটা যদি মাপি আমরা 2, 3 বা 2.5 যাই পাই, একটা মান তো পাবো। বাহুর একটা কি পাবো? মান পাবো। মনে করো এই বাহুটা আমি পরিমাপ করে 2 ইঞ্চি পেলাম, বা এই বাহুটা পরিমাপ করে মনে করো 2 সেন্টিমিটার পেলাম। তো এই যে পরিমাপ করলাম 2 সেন্টিমিটার পেলাম, এই 2টা কার মান? এর মান। তার মানে এর ভিতরে কে থাকতেছে? 2 একটা ডেটা থাকতেছে, ঠিক আছে, সংখ্যায় 2 একটা ডেটা থাকতেছে। তার মানে এটা কি করতেছে? একটা ডেটা স্টোর করতেছে। সুতরাং এটা হলো একটা ভেরিয়েবল। আবার একটু দেখো, এই ত্রিভুজ হচ্ছে, আমি যদি একটু বড় ত্রিভুজ অঙ্কন করি তাহলে তখন কি এই বাহু যেমন 2 হয়, বড় ত্রিভুজ হলে বাহুটা বড় হবে, তখন এই 2 তো 2 থাকবে না, তখন হয়ে যাবে 5। 2 মান মনে করো 5 হয়ে গেল উদাহরণস্বরূপ। একটু বড় করে আঁকলাম, 2 থেকে হয়ে গেল কত? বাহুর মান 5 হয়ে গেল। তখন এর মান কত হবে? তখন এর ভিতরে 5 ঢুকবে। তার মানে এটা হলো একটা ভেরিয়েবল। ভেরিয়েবলের কাজ হলো এটার মান নির্দিষ্ট থাকে না, পরিবর্তনশীল হয়। একবার 2, একবার 5, একবার 2.5, একবার 3.5। কথা কি বোঝা গেছে? ভেরিয়েবল মানেই পরিবর্তনশীল মানগুলো স্টোর করে, ঠিক আছে। তাহলে যার ভিতরে মান ডেটা স্টোর হয় ওইটাকে বলা হয় চলক বা ভেরিয়েবল। ভেরিয়েবল সেইটা যেটা পরিবর্তনশীল, এক কথায় শেষ। এখন আসো, এটা ভেরিয়েবল চিনলাম। এখন এরিয়াটা কি? এটাও ভেরিয়েবল। কিভাবে? এটার মান যখন 2 দিব তখন হিসাব নিকাশ করে ক্ষেত্রফলের একটা মান পাবো। আবার মনে করো 2 জায়গায় এটা এর মান দিলাম 5, তার মানে আবার হিসাব নিকাশ করে আবার একটা মান পাবো। 2 যখন এর মান দিব তখন যে মান পাবো, 5 দিলে কি সেই মান থাকবে? থাকবে না, মান কিন্তু চেঞ্জ হবে। কার মান চেঞ্জ হবে? এরিয়ার মান চেঞ্জ হবে। সুতরাং বাহু ছোট করলে এরিয়ার মান যা পাবো, বাহু বড় করলে এরিয়ার মান তার চেয়ে বেশি পাবো। এটাই তো সিস্টেম, ঠিক আছে। তার মানে এটাও একটা চলক বা ভেরিয়েবল। এখন কথা হলো, এই যে বাহুর নাম দিছি এ, ক্ষেত্রফলের নাম দিছি এরিয়া। তার মানে এই এরিয়া এবং এই দুটো হলো চলক। এই প্রোগ্রামে এই দুটো হলো চলক। সহজ কথায় তোমরা সূত্রের সমান চিহ্নের বামে ডাইনে একটু তাকাবা। যদি গাণিতিক সূত্র থাকে সেক্ষেত্রে বামে ডাইনে একটু যদি তাকাও তাহলে যে নামগুলো পাবা ওইগুলোই হলো চলক বা ভেরিয়েবল। এছাড়া এই যে মনে রাখবা ইনপুটে আর আউটপুটে, কারে ইনপুট নিচ্ছ কারে আউটপুটে প্রিন্ট করছো, এই দুটাই হলো চলক বা ভেরিয়েবল। এই দুটাকে ঘোষণা করতে হবে। ঘোষণা বলতে বোঝাচ্ছে যে এই দুটাই যে ডেটা ঢুকবে, ওই যে বললাম 2 ঢুকতে পারে, 2.5 ঢুকতে পারে, 3 ঢুকতে পারে, এই যে মান ঢুকবে এটা কোন ধরনের ডেটা, মানে কোন ধরনের, এটা কি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা বুঝো যেখানে পয়েন্ট নাই, পয়েন্ট ব্যবহার করা হয় না। অর্থাৎ মনে করো 6, এখানে কোনো পয়েন্ট নাই, সুতরাং এটা হলো পূর্ণ সংখ্যা। ইংরেজিতে বলা হয় ইন্টিজার। ইন্টিজারের কি ওয়ার্ড হলো আইএনটি, ইন্ট। ইন্টিজারের কি ওয়ার্ড? কিওয়ার্ড ইন্ট, ঠিক আছে। তার মানে পূর্ণ সংখ্যার ডেটা নিয়ে যদি প্রোগ্রামে কাজ করা হয় তখন যে কিওয়ার্ড ব্যবহার করব ওইটা হলো ইন্ট কিওয়ার্ড। এরপরে আসো, যদি এরকম হয় যে 6.5, তার মানে এই বাহুটা পরিমাপ করে 6.5 আসার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ফ্লট। কি ব্যবহার করব? ফ্লট কিওয়ার্ড। তার মানে এটা মনে রাখতে হবে এভাবে যে ভগ্নাংশ যুক্ত বা দশমিক যুক্ত সংখ্যা নিয়ে কাজ করলে তখন সেক্ষেত্রে আমাদের ডেটা টাইপটা হবে হলো ফ্লট, আর তার জন্য আমরা কিওয়ার্ড ব্যবহার করব ফ্লট, ঠিক আছে। এরপরে যদি এমন হয় যে এই পয়েন্টের পরে 6 ডিজিটের চেয়ে বেশি অঙ্ক থাকে, সংখ্যা থাকে, 6 ডিজিটের চেয়ে বেশি অঙ্ক থাকে, পয়েন্টের পরে ডিজিট থাকে, তখন মনে রাখতে হবে সেক্ষেত্রে ওইটাও ভগ্নাংশযুক্ত সংখ্যা, বাট ওটাকে ডাবল বলা হয়। ডাবল কখন? তাহলে পয়েন্ট আসবে এবং পয়েন্টের পরে 6 ডিজিটের চেয়ে অতিরিক্ত হয়ে যাবে ডিজিট সংখ্যা, তখন ওটাকে ডাবল বলে। আর পয়েন্টের পরে ডিজিট আসবে সর্বোচ্চ 6 ডিজিট পর্যন্ত, তখন ওইটাকে বলা হয় ফ্লট। তার মানে ভগ্নাংশযুক্ত সংখ্যা দুই ধরনের, একটা ফ্লট 6 ডিজিট পর্যন্ত পয়েন্টের পরে, আর একটা হলো ডাবল 6 ডিজিটের চেয়ে বেশি হলে, ঠিক আছে। এখন আসো, আর একটা ডেটা টাইপ তোমার খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ক্যারেক্টর। অর্থাৎ কোনো চলকের মান সংখ্যা হবে না, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে না, এরকম ভগ্নাংশযুক্ত সংখ্যা হবে না। ওই চলকের ভিতরে একটা স্ট্রিং থাকবে, ওই চলকের ভিতরে একটা ওয়ার্ড থাকবে। মনে করো আমার নাম হাবিব, ওই এর মানটা হলো হাবিব। এর মানটা কি? হাবিব। এই যে এ যে হাবিব স্টোর করলো, অর্থাৎ একটা ওয়ার্ড স্টোর করলো যেটা ইংরেজি অক্ষর দিয়ে লেখা, তখন কোন ধরনের ডেটা প্রবেশ করলো? ক্যারেক্টর ডেটা, মানে ইংরেজি অক্ষর দিয়ে লেখা ডেটা প্রবেশ করছে। সুতরাং সেক্ষেত্রে এইটার কোন ডেটা নিয়ে কাজ করছে? এটা হলো
ক্যারেক্টার ফরম্যাট ডেটা নিয়ে কাজ করছে, তখন আমরা কিওয়ার্ড ব্যবহার করি CHAR, CHAR ক্যারেক্টার ডেটা কিওয়ার্ড ব্যবহার করি। ঠিক আছে, মোটামুটি বুঝলাম। এটার উপরে স্পেশাল ক্লাস আছে, আমি এখন অধিকার যাচ্ছি না। একটু খেয়াল করো, তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো পড়ে ওইখানে ইন্ট আর ফ্লট এই দুইটার ভিতরেই বারবার ঘুরে ফিরে আসে। ইন ফ্লট বুঝলেই হবে। ফ্লট কখন? দেখো ত্রিভুজের বাহু এইটা মাপলে যে কত হবে আমি কি জানি না। এই ত্রিভুজের বাহু মাপলে 2.5 সেন্টিমিটার হতে পারে, ত্রিভুজের বাহু মাপলে মনে করো 5.9 সেন্টিমিটার হতে পারে। তার মানে যেগুলো পরিমাপ করা হয় এক্ষেত্রে পয়েন্ট আসতে পারে। এছাড়া আর একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, √3 যখন রুট করবা তখন কিন্তু 1.7320 একটা মান আসবে। তার মানে পয়েন্ট কিন্তু অলরেডি চলে আসছে। ওটাকে আবার 4 দিয়ে ভাগ করবা, পয়েন্ট থেকেই যাবে। তার মানে এই ভাগটা করলে, রুট করলে অটোমেটিক এরিয়ার মান পয়েন্টে চলে আসবে। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রে বা যেগুলো পরিমাপ করা হয় এরকম প্রশ্নের ক্ষেত্রে পয়েন্ট আসতে পারে, সম্ভাবনা আছে, এমন ক্ষেত্রে আমরা সবসময় ফ্লট ঘোষণা করব। মনে থাকবে? তাহলে এখন আমাদের কিওয়ার্ড নিব হলো ফ্লট। কিওয়ার্ড কি নিব? ফ্লট। কিওয়ার্ড ফ্লট। তারপরে কিওয়ার্ড ফ্লট নেওয়ার পর একটা স্পেস দেব, একটা স্পেস দিয়ে ভেরিয়েবল গুলো লিখবো। আমরা কিন্তু 1 নম্বর কাজ করতেছি, এই যে ভেরিয়েবল ঘোষণা। তো ভেরিয়েবল ঘোষণা করলাম কি? ফ্লট। তার মানে ফ্লট ডেটা নিয়ে আমরা কাজ করতেছি। কিওয়ার্ড যেহেতু ফ্লট লিখছি, তার মানে বোঝাচ্ছি যে আমাদের এই এরিয়া এগুলোর ভিতরে মান ঢুকবে পয়েন্টওয়ালা। যদি পয়েন্ট ছাড়া ঢুকে তাও সমস্যা নেই। এর মান মনে করো এটা পরিমাপ করে 2 পেলাম, কত 2, সমস্যা নেই। বা মনে করো 6 পেলাম, সমস্যা নেই। কম্পিউটার এটা কি করবে জানো? প্রোগ্রাম এখানে একটা পয়েন্ট দিয়ে নিবে, পয়েন্ট দিয়ে শূন্য টূন্য বসাই নিবে, তোমার কোনো সমস্যা নেই। এই 6.00000 যতই দাও এই 6ই বুঝাবে, আবার শুধু 6 লিখলেও 6 বুঝাবে। সুতরাং প্লট ঘোষণা করলে একটা মজার বিষয় হলো, যখন প্রোগ্রাম এটা পরিমাপ করে প্রোগ্রামে যখন তোমার পূর্ণ সংখ্যা দেওয়া হবে তখনও ফলাফল সঠিক হবে, যখন তোমার হলো ভগ্নাংশযুক্ত সংখ্যা দেওয়া হবে তখনও ফলাফল সঠিক হবে। প্লট দিলে এই এই মজাটা আছে আর কি। তো এখন দেখো ভেরিয়েবল ঘোষণা, প্লট নিছি মানে এর মান, এরিয়ার মান, কোনো সমস্যা নেই। পয়েন্ট দাও, সমস্যা নেই। পয়েন্ট ছাড়া দাও, তাও সমস্যা নেই। এখন আসো এইখানে ভেরিয়েবল ঘোষণা, 1 নম্বর কাজ হলো ভেরিয়েবল ঘোষণা। ভেরিয়েবল কি কি? ভেরিয়েবল হলো এ এবং এরিয়া। তাহলে আমরা এখানে এ এবং এরিয়া লিখে দিচ্ছি। মনে রাখবা ভেরিয়েবল ঘোষণার নিয়ম, একটা কিওয়ার্ড, একটা স্পেস, যে কটা ভেরিয়েবল আছে কমা দিয়ে লিখবো। একটা ভেরিয়েবল কমা, আরেকটা ভেরিয়েবল কমা, আরেকটা কমা, আরেকটা, এইভাবে যতগুলো থাকে। আমাদের 2টা ছিল, প্রথমটা কমা, দ্বিতীয়টা লিখে দিছি। এবং ভেরিয়েবল যখন সব শেষ করে দিব তখন লাইন শেষে একটা সেমিকোলন দিব। এতটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে, আমি আরেকবার বলতেছি, সি প্রোগ্রামের মেইন ফাংশনের অভ্যন্তরে প্রথম কাজই হলো ভেরিয়েবল ঘোষণা, বা ইংরেজিতে ভেরিয়েবল, বাংলায় চলক ঘোষণা। এই চলক বা ভেরিয়েবল ঘোষণার ক্ষেত্রে প্রথমে একটা কিওয়ার্ড লিখবা, কোন টাইপের ডেটা নিয়ে কাজ করতেছো। কিওয়ার্ড ফ্লট হলে ফ্লট, ইন্ট হলে ইন্ট। ত্রিভুজ বা পরিমাপের ক্ষেত্রে আমরা ফ্লট নিচ্ছি, তাহলে ফ্লট নিলাম। একটা কিওয়ার্ড লেখার পর একটা স্পেস, কয়টা ভেরিয়েবল আছে, ভেরিয়েবল কোথায় থাকে বলে দিচ্ছি। এই যে এ একটা ভেরিয়েবল, এরিয়া একটা ভেরিয়েবল। ভেরিয়েবলগুলো কমা দিয়ে লিখবা। সব ভেরিয়েবল লেখা শেষ হয়ে গেলে লাইন শেষে সেমিকোলন দিবা। এটাই ছিল তোমার হলো ভেরিয়েবল ঘোষণা। কি সহজ না? একেবারেই সহজ, জাস্ট একটু মনোযোগ সহকারে দেখলেই হবে। 2 নম্বর কাজ কি? ইনপুট নেওয়া। 2 নম্বর কাজটা ইনপুট নেওয়া। এখন তোমাকে জানতে হবে ইনপুট নেয় কি দিয়ে বা কিভাবে। ইনপুট নেয় হলো স্ক্যানএফ নামক লাইব্রেরি ফাংশন দ্বারা। কি দিয়ে? এই যে এরকম স্ক্যানএফ লাইব্রেরি ফাংশন, স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট। ভালো করে দেখে রাখতে হবে কিভাবে ইনপুট নেয়। স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট, এরপর একটা এই যে ডাবল কোটেশন, ডাবল কোটেশন মনে থাকে যেন, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশন। এখন ইনপুট খেয়াল করো তো, ইনপুট কে? ইনপুট হলো এ। ইনপুট কয়টা? একটা। ইনপুট এ, এবং সেটা কয়টা? একটা ইনপুট বিদায় আমরা এখানে একটা মডুলাস এফ লিখব। এটাকে মডুলাস এফ, মডুলাস বলবা, মডিউলাস বা মডুলাস। এটাকে অনেকে পার্সেন্ট বলবে, বলতে পারো, কিন্তু পার্সেন্ট না, প্রোগ্রামের ভাষায় এটাকে মডুলাস বলা হয় বা মডিউলাস বলা হয়। তো মডুলাস এফ, মডুলাস এফ কেন স্যার? মডুলাস এফ হলো আমরা যে ইনপুটটা নিচ্ছি এটা কিসে ঘোষণা করা আছে? ফ্লটে। যে ইনপুটটা নিচ্ছি এই ইনপুটটা ফ্লটে ঘোষণা করা। মনে রাখবা ফ্লট টাইপের ডেটা ইনপুট নেওয়ার জন্য যেই ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা হয় ওইটাকে মডুলাস এফ বলা হয়। তাহলে ফ্লট টাইপের ডেটা ইনপুট নিলে মডুলাস এফ, ফ্লট টাইপের ডেটা ইনপুট নিলে মডুলাস এফ। যদি ইন্টিজার টাইপের ডেটা ইনপুট নিতাম তাহলে মডুলাস ডি। মডুলাস ডি কখন? ইন্টিজার টাইপের ডেটা ইনপুট নিলে। এরপরে আসো মডুলাস এল এফ। মডুলাস এল এফ কখন? যখন ডাবল টাইপের ডেটা ইনপুট নেওয়া হয়।
প্রচুর পরিমাণে এমসিকিউ খেয়াল করবা, এমসিকিউ এর ভিতরে দেখবা এই প্রশ্নগুলো পাবা। মডুলাস এলএফ, মডুলাস ডি, মডুলাস এফ, এগুলো ব্যবহার করা হয়েছে এমসিকিউতে। এখন আসো মডুলাস এলএফ কিসের জন্য ব্যবহার করছি? ডাবল টাইপের ডেটা নিয়ে কাজ করার জন্য। এখন আসো মডুলাস সি, মডুলাস সি কার জন্য? ক্যারেক্টার টাইপের ডেটা ইনপুট করার জন্য মডুলাস সি ব্যবহার করা হয়। আমরা কোন ধরনের ডেটা ইনপুট করব? আমরা এই এর ভিতর কোন ধরনের মান নিব? একে কিসে ঘোষণা করছি? ফ্লটে। এই কারণে মডুলাস এফ। মডুলাস এফ কয়টা? একটা। কেন? কারণ হলো একটা ইনপুট, তাই একটা। যদি এখানে একটা না হয় 5টা ইনপুট থাকতো, আমি 5টা মডুলাস এফ লিখতাম। 2টা হলে 2টা মডুলাস এফ লিখতাম। তো ইনভার্টেড কমার ভিতরে এই মডুলাস এফ মানে ফরম্যাট স্পেসিফায়ারটা লিখতে হবে। লেখার পরে বাইরে যে একটা কমা দিব, বাইরে একটা কমা দেওয়ার পরে, এই কমা কিন্তু দিতেই হবে, কমা না দিলে প্রোগ্রাম রান করবে না। কমাটা দেওয়ার পরে এই যে মানটা ইনপুট হলো, এই মানটা থাকবে কার ভিতরে? আমরা তো আগেই জানি ইনপুট হচ্ছে এ, এর মান, তার মানে মানটা থাকবে এর ভিতরে, মানটা থাকবে এর ভিতরে। এখানে সেই মেমোরি লোকেশনটা দিতে হবে। মেমোরি লোকেশন দেওয়ার নিয়ম হলো অ্যাম্পারস্যান্ড দিয়ে তারপরে ওই ভেরিয়েবলের নাম যেটা মান রাখবে। মান রাখবে কে? এ। এ সলোকে মান রাখবে, সুতরাং অ্যাম্পারস্যান্ড এ, একটাই মান রাখবে, একটা। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট শেষ করবা, ফার্স্ট ব্র্যাকেট শেষ করবা, সেমিকোলন দিবা। এইটা ছিল ইনপুট নেওয়া, একেবারেই সহজ ইনপুট নেওয়া। এইখানে একটা কথা আছে, স্ক্যানএফ দ্বারা অরিজিনালি ইনপুট নেয়, কিন্তু ইনপুট নিতে ইউজারকে হেল্প করে। ইনপুট দিতে, প্রোগ্রামে ইনপুট দেওয়ার জন্য ইউজার মানে যে প্রোগ্রামটা ব্যবহার করছে তাকে হেল্প করে একটা মেসেজ দিতে হয়। তাকে হেল্প হয় ইনপুট নেওয়ার জন্য, সেটা একটা মেসেজ দিতে হয়। মেসেজটা দিতে হয় প্রিন্ট এফ দিয়ে। কি দিয়ে? প্রিন্ট এফ। এর আগে লিখতে হয়, স্ক্যানএফ এর আগে অবশ্যই ডাবল কোটেশন থাকবে। এখানে একটা মেসেজ লেখা হয়, ইন্টার দা ভ্যালু অফ এ, মানে এ এর মান প্রবেশ করাও। ডাবল কোটেশনের ভিতরে এই সেন্টেন্সটা লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেমিকোলন দিয়ে এই স্টেটমেন্টটা শেষ করতে হবে। এইখানে মজার বিষয় হলো, এই যে ডাবল কোটেশন দেখতেছো না, ডাবল কোটেশনের ভিতরে যে সেন্টেন্সটা লেখা হয়েছে এইখানে কোনো ভুল ধরবে না। এইখানে তোমার বানান ভুল হয়েছে, এইখানে সেন্টেন্সটা সুন্দর হয় নাই, তুমি বানিয়ে লিখছো, কোনো সমস্যা নেই। যার যেমন ইংলিশ দক্ষতা সে সেইভাবে লিখবে, এই লেখার ভিতরে কোনো ভুল ধরবে না। এই ইনভার্টেড কমার ভিতরে যেই সেন্টেন্স থাকবে প্রিন্ট এফে, ওই সেন্টেন্সে কোনো ভুল ধরবে না। তাই তোমরা খেয়াল রাখবে, এখানে কোনো ভুল হইলে সমস্যা নেই। হ্যাঁ, তুমি যদি সেমিকোলন না দাও একটা ভুল, তুমি যদি ফার্স্ট ব্র্যাকেটটা না দাও আরো একটা ভুল, তুমি যদি এই যে ডাবল কোটেশন না দাও দুই পাশে আরো একটা ভুল, এই ফার্স্ট ব্র্যাকেট না দিলে ভুল, এই প্রিন্ট এফ বানানটা ঠিক না থাকলে ভুল। তাহলে কি কি দিতেই হবে এটা একটু খেয়াল রাখবা। ইন্টার দ্য ভ্যালু অফ এ ক্লোন, এই মেসেজটা তুমি এলোমেলো করলে বা ভুল করলে কিছু হবে না। এখন আসো, এই প্রিন্টএফ ইনপুট নেওয়ার জন্য হেল্প করে, মানে এর মান প্রবেশ করাও মেসেজ বলতেছে ইউজারকে। এখন এই প্রিন্টএফ, এই পুরা লাইনটা, এই প্রিন্টএফ স্টেটমেন্টটা যদি তুমি বাদ দিয়ে দাও, অর্থাৎ এই লাইনটা তুমি লিখবাই না, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই, প্রোগ্রামে তুমি ফুল মার্কস পাবা। ঠিক আছে, এই লাইনটা না লিখলেও ফুল মার্কস পাবা, কিন্তু লিখলে এইগুলো কিন্তু ভুল করা যাবে না। যেইগুলো বললাম ওইগুলো যদি ভুল করো নাম্বার কেটে দিবে। সুতরাং না লেখাই উত্তম। যদি তুমি মনে করো যে আমি ছোট করে লিখবো, তাহলে লেখার দরকার নাই, আর লিখতে পারলে ভালো। তাহলে আমরা কিন্তু ইনপুট নিতে পারলাম। ইনপুট নেওয়ার পরের কাজ প্রক্রিয়াকরণ। ইনপুট নেওয়ার পরের কাজ হলো প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণ মানে আগেই বলছি, শুধু সূত্রটা বসানো, প্রত্যেকটা জায়গায় তাই করছি। সূত্রটা বসাই দাও, এই যে সূত্র, এরিয়া ইকুয়াল √3/4। প্রোগ্রামে রুট দেওয়ার জন্য SQRT ব্যবহার করা হয়। √3, এই যে SQRT অফ 3, SQRT অফ 3, অর্থাৎ এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা থাকবে তার উপরে স্কোয়ার রুট হয়ে যাবে। SQRT মানে স্কোয়ার রুট। সি প্রোগ্রামের এক্সপ্রেশন বা রাশিমালা কিভাবে লিখতে হয় এইটা হলো আমরা লিখতেছি সেই নিয়মে। সি এক্সপ্রেশন বলে এটাকে, এটা যখন আমরা লিখবো এটাকে সি এক্সপ্রেশন বলে, আর এটা হলো নর্মাল গণিতের এক্সপ্রেশন আর কি। তো সেক্ষেত্রে রুট ব্যবহার করবো, আবারও বলতেছি SQRT মানে স্কোয়ার রুট, প্রথম বন্ধনীর ভিতরে যা থাকবে তার উপরে স্কোয়ার রুট, তার মানে স্কোয়ার রুট 3, তার মানে √3। √3 পরে কি? ডিভাইডেড কত? 4 দিলাম 4। তারপরে কি? ইন্টু এ স্কোয়ার, এই দেখো ইন্টু, ইন্টু দেওয়ার পরে এ স্কোয়ার, এ ইন্টু এ স্কোয়ার মানে এ কয়বার? 2বার। এ কে যদি 2বার গুণন দিই তাহলে কিন্তু এ স্কোয়ার হয়ে যাবে। এ কে 2বার এভাবে গুণ করলে তাহলে কি হয়ে যাবে?
এ কে 2 বার গুণ করলে তাহলে কিন্তু তোমার এ স্কোয়ার হয়ে যাবে, তাই আমি এটা 2 বার গুণ করে দিয়েছি। সি প্রোগ্রামে কিন্তু তুমি সরাসরি কোনো পাওয়ার দিতে পারবা না, পাওয়ার দেওয়ার দুইটা নিয়ম আছে, যেমন এখানে এ স্কোয়ার ছিল 2 বার গুণ করে দিছি এ স্কোয়ার হয়ে গেছে। যদি কিউব থাকতো, পাওয়ার 3 থাকতো 3 বার গুণ করে দিলে হয়ে যেত, পাওয়ার 4 থাকলে 4 বার গুণ করে দিলে হয়ে যেত। কিন্তু পাওয়ার যদি মনে করো 50 থাকলো, তখন কি 50 বার গুণ করবা না, তখনকার জন্য নিয়ম আছে। তো এইটা দিয়ে সেই নিয়মটা দেখায়। দেখো পাওয়ার এ কমা 2 মানে পাওয়ার এর পাওয়ার 2, পাওয়ার এর পাওয়ার 2, তার মানে এ স্কোয়ার রে, এই যে এ স্কোয়ার রে আমরা এইভাবে লিখতে পারি সি প্রোগ্রাম। এটা হলো নর্মাল ম্যাথ, এটা হলো সি প্রোগ্রাম, ঠিক আছে। পাওয়ার এ কমা 2 মানে পাওয়ার হবে কার, এর ওপরে 2, ঠিক আছে। তাহলে আমরা এটা এখানে কিন্তু এটাও লিখতে পারতাম, এইটাও এখানে লিখতে পারতাম, বাট আমরা নর্মালি যখন স্কোয়ার থাকে, কিউব থাকে, স্কোয়ার থাকলে 2 বার গুণ করে দিই, কিউব থাকলে 3 বার গুণ করে দিই। নর্মালি বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু স্কোয়ার এখানে দিছি। এখন কথা হলো, এই যে প্রত্যেকটা লাইন শেষে কিন্তু সেমিকোলন হবে, এইটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে। একটা সেমিকোলন দিবা না, প্রোগ্রাম তো রান হবেই না, তোমার স্যাররা একটা মার্ক কেটে দিবে। স্যাররা তো প্রোগ্রাম রান করবে না, জাস্ট একটা মার্ক কেটে দিবে। তো সেক্ষেত্রে এত সুন্দর করে প্রোগ্রাম শেখার পরে, করার পরে মনে করো একটা সেমিকোলন ভুলে গেছো, তাহলে তার জন্য একটা মার্ক কেটে দেবে, এটা খুব আফসোসের বিষয়। তো সেক্ষেত্রে অবশ্যই খুব সতর্কতার সাথে প্রোগ্রামটা লিখতে হবে। ভালো করে দেখো, কোনো ধরনের কোনো সমস্যা থাকলে আমাকে কোশ্চেন করবা। আমি কিন্তু প্রক্রিয়াকরণটা করলাম। প্রক্রিয়াকরণের পরের কাজ কি? ফলাফল প্রিন্ট করা। ফলাফল প্রিন্ট করে প্রিন্ট এফ নামক লাইব্রেরি ফাংশন দিয়ে। প্রিন্ট এফ মনে রাখবা, ফলাফল প্রিন্ট করে কি দিয়ে? প্রিন্ট এফ। প্রিন্ট এফ কাকে প্রিন্ট করবা? এরিয়া। কাকে প্রিন্ট করতেছো? এরিয়া। এরিয়া কিসে ঘোষণা করা আছে? ফ্লট। ফ্লট হইলে মডুলাস এফ, ফ্লট হইলে মডুলাস এফ, ফ্লট হইলে মডুলাস এফ। এরপরে বাইরে একটা কমা, তারপরে কাকে প্রিন্ট করতেছো? এরিয়াকে। এরিয়ার নাম দিয়ে দিবা, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেমিকোলন শেষ। এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, ভালো করে খেয়াল করো। স্ক্যানএফ দ্বারা ইনপুট নেয়, স্ক্যানএফ দ্বারা ইনপুট নেয়, প্রিন্টএফ দ্বারা আউটপুট দেখায়। ইনপুটে ছিল এ, তাই এ। আউটপুটে ছিল এরিয়া, তাই এরিয়া। ইনপুট আউটপুট দুইটাই ফ্লটে দেওয়া, তাই দুইটাই মডুলাস এফ। দুইটা জায়গায় দেখো ইনভার্টেড কমার পরে কমা। ইনপুটে শুধুমাত্র মেমোরি লোকেশনে ভেরিয়েবলের সাথে অ্যাম্পারস্যান্ড আছে, কিন্তু আউটপুটে অ্যাম্পারস্যান্ডটা দিতে হয় না। তাহলে এতটুকু শুধু পার্থক্য, বাকি সব কিছু সেম। তার মানে ইনপুট যে নিতে পারে, সে আউটপুটও দেখাইতে পারে। একেবারেই সহজ। এখন এটা আমি সহজ ভার্সনে লিখছি। এই যে এই লাইনটা দেখতেছো, এই লাইনটা আমি সবচেয়ে ইজি ভার্সনে লিখছি, যে আমি ফলাফল একটা, তাই একটা মডুলাস এফ। এখন বাকি যে নিয়ম কানুন ছিল, একটা যেহেতু একটা লিখছি, বাইরে কমা, কাকে প্রিন্ট করব, অর্থাৎ এই মানটা কার ভিতরে থাকবে? এই মানটা এরিয়ার ভিতর থাকবে। দেখো ক্যালকুলেশন করার পরে এরিয়ার ভিতর থাকবে, তাহলে এই মানটা এরিয়ার ভিতর থাকবে, তার মানে এরিয়াকে প্রিন্ট করতেছি, এরিয়ার নাম দিয়ে দিলাম। এরপরে প্রোগ্রাম শেষ করব। বাট কথা হলো, এই যে যে প্রিন্টটা করলাম না, এইটাকে আরো স্মার্ট ওয়েতে আমরা প্রিন্ট করতে পারি। স্মার্ট ওয়েতে কিভাবে প্রিন্ট করে একটু দেখো। এটা তাহলে আমি মুছে দিই, এটা সুন্দর করে আমি একটু অন্যভাবে লিখে দিই, ঠিক আছে। এটা মুছে দিলাম, তোমরা আগেরটাও দেখে রাখো কিন্তু। এখন প্রিন্ট এফটা আমরা একটু স্মার্ট ওয়েতে যদি লিখি, এইখানে লিখব দ্য রেজাল্ট ইজ ইকুয়াল, বা দ্য এরিয়া ইকুয়াল, দ্য এরিয়া ইকুয়াল। দ্য এরিয়া মানে কি? ক্ষেত্রফল। সমান মানে ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফলটা হলো মডুলাস 0.2f, মডুলাস 0.2f। ক্ষেত্রফলটা হলো মডুলাস 0.2f। বাইরে কমা, এরপরে এরিয়া। কাকে প্রিন্ট করতেছি? এরিয়া। লাইন শেষে কি হবে? সেমিকোলন। সব কিছু আগের মতোই আছে। খেয়াল করে এখানে সমস্যা কতটুকু হয়েছে। আগে আমরা ইনভার্টেড কমার ভিতরে সরাসরি মডুলাস এফ লিখে রাখছিলাম, এই যে ইনভার্টেড কমা টু ইনভার্টেড কমা, এখানে মডুলাস এফ লিখছিলাম। কিন্তু এখন থেকে অনেক বড় হয়েছে। কিভাবে? দ্য এরিয়া ইজ ইকুয়াল, বা দ্য এরিয়া ইকুয়াল, বা দ্য রেজাল্ট ইকুয়াল। এই ইকুয়াল পর্যন্ত এটা একটা মেসেজ। দ্য এরিয়া ইকুয়াল, এটা একটা মেসেজ। এই মেসেজটা তুমি যত সুন্দর করে লিখতে পারো, এই মেসেজ দ্বারা বোঝাচ্ছে যে ক্ষেত্রফলটা হলো, ক্ষেত্রফলটা কত, ঠিক আছে। এই ক্ষেত্রফলের এই মেসেজটা বোঝাচ্ছে একটা জাস্ট মেসেজ, দ্য এরিয়া ইকুয়াল, তার মানে ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলটি সমান, যে ক্ষেত্রফলটা বের করলাম এটা সমান। তো ক্ষেত্রফলের এই মেসেজটা তুমি দিতে পারো। এই মেসেজ যদি ভুল করো কোনো সমস্যা নেই, বানান ভুল বা সেন্টেন্স ভুল যাই করো কোনো সমস্যা নেই, এই মেসেজে কোনো সমস্যা নেই। তোমার মূল বিষয় হলো এই ফরম্যাট স্পেসিফায়ার। কিন্তু খেয়াল করো, আমরা কিন্তু মডুলাস এফ দিব, কিন্তু এইখানে কি দিলাম? মডুলাস 0.2f।
মডুলাস পয়েন্ট 2f। মনে রাখতে হবে ফলাফল যখন প্রিন্ট করবা, ফলাফলটা যদি ফ্লটে থাকে, এরিয়া কিসে আছে? ফ্লটে। ফ্লট টাইপের ফলাফল প্রিন্ট করতে গেলে মডুলাস পয়েন্ট 1f দিলে, মডুলাস পয়েন্ট 1f যদি দাও তাহলে এই যে এরকম প্রিন্ট হবে। আমি একটা দেখাই দিই উদাহরণ। মনে করো 7.5, পয়েন্টের পরে এক ডিজিট, পয়েন্ট 1f লিখলে একটা ডিজিট প্রিন্ট করবে। আর মডুলাস পয়েন্ট 2f লিখলে পয়েন্টের পরে দুইটা ডিজিট প্রিন্ট করবে। পয়েন্টের পরে দুইটা, এখানে কিন্তু জিরো ছিল না, একটা জিরো দিয়ে নিল মনে করো প্রোগ্রামে। মডুলাস পয়েন্ট 2f দিলে পয়েন্টের পরে দুই ডিজিট প্রিন্ট করবে। আর সরাসরি যদি তুমি মডুলাস এফ লিখে রাখো, মডুলাস এফ কোনো পয়েন্ট টয়েন্ট দিলাম না, সেক্ষেত্রে মডুলাস এফ লিখে রাখলে পয়েন্টের পরে 6 ডিজিট প্রিন্ট করবে। পয়েন্টের পরে দেখো 2 4 6 ডিজিট প্রিন্ট করবে। এখন কেন হলো মডুলাস এফ এটা ফ্লট টাইপের ডেটা স্টোর করে। ফ্লট টাইপের ডেটা সেইটা যেটা ভগ্নাংশযুক্ত, মানে পয়েন্ট থাকবে এবং পয়েন্টের পরে 6 ডিজিট পর্যন্ত বিস্তৃত থাকবে। তো পয়েন্টের পরে যেহেতু 6 ডিজিট বিস্তৃত, কম্পিউটার বা প্রোগ্রাম 6 ডিজিট বানিয়ে নেবে। তোমার উত্তর আসছে মনে করো 7.5, কম্পিউটার 0 দিয়ে 6 ডিজিট দিয়ে নেবে। তো সেক্ষেত্রে খেয়াল করো তো যে 7.500000, এটা ভালো দেখা যায় না, এটা ভালো দেখা যায় না, এটা ভালো দেখা যায়। অরিজিনালি ভালো দেখার বিষয় তো না, স্ট্যান্ডার্ড রূপ কোনটা? স্ট্যান্ডার্ড এইটা অথবা এইটা, এটা তো সুন্দর না। তো সেক্ষেত্রে তুমি এই পয়েন্ট 1f দিতে পারো, পয়েন্ট 1f বা পয়েন্ট 2f দিতে পারো। ঠিক আছে, এখন কথা হলো স্যার যে আমি কোনটা দেব? এটা দিলে কি কেটে দিবে? না, তুমি এখানে যেইটাই দাও তোমার প্রোগ্রামে স্যাররা এখানে মার্কস কাটবে না। সুতরাং ভয়ের কিছু নাই এখানে। তাহলে যা মন চাই দিও, তবে স্মার্ট ওয়ে এটা বা এটা ইউজ করো। ঠিক আছে, তাহলে এইখানে নতুন কি বললাম, একটা মেসেজ লিখবা আর এইটা স্মার্ট ওয়েতে লিখবা, বাকি সব ঠিক আছে। এরপরে ফলাফল প্রিন্ট করার পরের কাজ হলো প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তো প্রোগ্রাম রিটার্ন করে দিবা, রিটার্ন 0, রিটার্ন স্পেস 0 সেমিকোলন, প্রোগ্রাম রিটার্ন করে দিবা। এখন কথা আছে, অনেক স্টুডেন্ট বলবে যে আমরা তো সলিউশনে বা বইতে এই রিটার্ন স্পেস 0 যে কিওয়ার্ডটা লিখলাম, এইটা না লিখে অনেক জায়গায় প্রোগ্রামে এটা দেওয়া আছে। খেয়াল করবা, এই যে এটা দেওয়া আছে, এইটা দিয়ে প্রোগ্রাম শেষ করা আছে, অর্থাৎ এইখানে এটা দেওয়া আছে। যদি এইটা তুমি দাও দিতে পারবা, এইটার পরিবর্তে এইটা দিতে পারবা। এইটা দিলে কি করতে হবে সেটা একটু বলে দিই। এইটা দিলে এই যে stdio.header যে হেডার ফাইলটা না, এইটা ব্যবহার করলে এই হেডার ফাইলের পরে, মানে এই দুইটা হেডার ফাইলের মাঝে, এক কথায় stdio.header এর পরে আর একটা হেডার ফাইল যুক্ত করতে হবে। সেই হেডার ফাইলটা কিরকম, এখানে লিখে দিই, হ্যাশট্যাগ ইনক্লুড conio.header। খেয়াল করো, সেম হ্যাশট্যাগ ইনক্লুড এই conio.header, এই হেডার ফাইলটা যুক্ত করতে হবে stdioর পরের লাইনে। এখন কেন এটা যুক্ত করতে হবে? কারণ আমরা এইটা ইউজ করছি। এইটা যখন ব্যবহার করবে এখানে রিটার্ন 0-র জায়গায়, তখন তোমার এই হেডার ফাইলটা যুক্ত করে আসতে হবে। বা তুমি মনে করো এইটা প্রোগ্রামে লিখছো, তাহলে এইখানে তুমি এটা দিয়ে শেষ করতে পারবা না, এইটা দিয়ে শেষ করবা। এতটুকু একটু খেয়াল রাখবা, তাহলে হয়ে যাবে। আমরা যেহেতু রিটার্ন 0 ব্যবহার করছি, তাই আমরা এটা লিখি নাই। যদি এটা লিখতাম এইখানে, তাহলে এইটা আবার ওইখানে লিখতাম। ঠিক আছে, তো ডিটেলসই আলোচনা করার চেষ্টা করলাম। কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা কমেন্টে জানাবা, এবং ক্লাসটা কেমন লাগলো সেটাও জানাবা। এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ক্লাস করার জন্য তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারো, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা রাখতে পারো। এছাড়াও যারা মনে করো যে আমার প্রাইভেট পেজে যুক্ত হবা, প্রাইভেট ব্যাচে যুক্ত হলে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, যদি একটু সময় নিয়ে ভর্তি হও, তো সেক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি, একবার তো মাত্র ফি দেওয়া লাগবে, বারবার ফি দেওয়া লাগবে না। বোর্ড পরীক্ষা পর্যন্ত একবারই ফি দেওয়া লাগে। এবং প্রাইভেট ব্যাচে ভর্তি হলে এতটুকু বলতে পারি যে তুমি তো 90+ মার্কস পাবাই, এবং একই সাথে তুমি একজন টিচার হয়ে যেতে পারবা, মানে নিজে তো পারবাই, অন্যজনকে শেখাইতে পারবা। এতটুকু অ্যাবিলিটি আমি তৈরি করে দেবো ইনশাল্লাহ। আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।